সরকারের ৬ মাস নিয়ে রাজনীতিতে চলছে নানা ব্যাখ্যা বিশ্লেষণ। একই সময়ে বিরোধী দল সংসদের ভিতরে বাহিরে কেমন ভূমিকা পালন করছে সেই প্রশ্নও সামনে এসেছে। কতটা অবদান রাখতে পেরেছে দেশ ও জাতির কল্যাণে চলছে সেই হিসেব নিকেশও। সংসদের প্রথম অধিবেশন শুরুর পর থেকেই উত্তপ্ত বাক্য বিনিময়, সরকারের বিভিন্ন সিদ্ধান্তে দ্বিমত পোষণ, ওয়াকআউট সহ দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, খুন, ধর্ষণ, মব সৃষ্টি করে হামলা সহ বিভিন্ন ইস্যুতে বিবৃতি দিয়ে সরকারের সমালোচনা করলেও বিশ্লেষকরা বলছেন সামগ্রিকভাবে এখনও শক্তিশালী ও কার্যকর বিরোধী দলের অবস্থানে পৌঁছাতে পারেনি জামায়াত ও এনসিপি। অন্যদিকে বিরোধী দল হিসেবে কিছু সীমাবদ্ধতা থাকলেও সর্বোচ্চ ভূমিকা পালন করা হচ্ছে দাবি করে জামায়াত জোট বলছে গঠনমূলক বিরোধিতাই করছেন তারা। তাই যদি হয় তবে ৬ মাস না যেতেই কেন সরকার পতনের হুমকি আসছে তাদের পক্ষ থেকে? কেন বলা হচ্ছে ৫ বছর পূর্ণ করতে দেয়া হবে না সরকারকে? এসব কি গঠনমূলক বিরোধিতারই অংশ? এসব নিয়ে আলোচনায় আজ রাজভবন স্টুডিওতে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর স্নিগ্ধা রিজওয়ানা এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। মনিরা শারমিন, বিরোধী দলেরও ১৮০ দিন পূর্ণ হয়েছে, ঠিক যেভাবে সরকারি দলের ১৮০ দিন পূর্ণ হয়েছে, এবং দীর্ঘদিন পর প্রকৃত অর্থে আসলে আমরা একটা বিরোধী রাজনৈতিক দল পেয়েছি বাংলাদেশে। সেই বিরোধী রাজনৈতিক দলটার কাছে জনগণের যেমন সরকারের কাছে প্রত্যাশা ছিল, নিঃসন্দেহে তাদের কাছেও এক ধরনের প্রত্যাশা ছিল। মানে রাষ্ট্র পরিচালনায় কিংবা রাষ্ট্রের উন্নয়নে বিরোধী রাজনৈতিক দলের যেই ভূমিকা রাখার কথা, আপনি নিজেই বিরোধী রাজনৈতিক দলের সদস্য হয়ে কি মনে করছেন এই ১৮০ দিনে আপনারা ঠিক সেই ভূমিকাটা রাখতে পেরেছেন? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা, আর আমার সম্মানিত সহালোচক যারা উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা। মানে সব জায়গায় যে আলোচনাটা হয় যে সরকারের ১৮০ দিন সরকারের সমালোচনা, তো আমার ভালোই লাগে। ইদানিং সব জায়গায় দেখছি বিরোধী দলের আসলে কতটা সমালোচনা করতে পারছে, কোন ভাষায় সমালোচনা করতে পারছে, বিরোধিতার মাত্রা কি ইত্যাদি নিয়ে আলোচনা বেশি হচ্ছে। এটা ভালো, মানে তার মানে এটা অর্থই আমার কাছে মনে হয় যে বিরোধী দল গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। নিশ্চয়ই। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে বিরোধিতার জায়গা থেকে শুধুমাত্র বিরোধিতা না, এনসিপির পক্ষ থেকে আমরা যেটা চেষ্টা করি যে মানে যখনই আসলে কথা বলবার সুযোগ হয় আমরা যৌক্তিকভাবে বিরোধিতা করবার চেষ্টা করছি। এখন বিষয়টা হচ্ছে যে সেই ক্ষেত্রে অনেকেরই অনেক ধরনের সরকারের পক্ষ থেকে অনেকেই বলছেন যে বিরোধিতার মাত্রা একটু বেশি হয়ে যাচ্ছে। তারপরে মাঠের রাজনীতির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাঠের বক্তব্যের ক্ষেত্রে যে সরকার আসলে যেই জায়গাতে অন্তত ১৮০ দিনে সব কিছু করা না গেলেও যেই জায়গায় কিছু কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা, জনঘনিষ্ঠ জনগুরুত্বপূর্ণ যে জায়গাগুলোতে জীবনমান উন্নয়নের ক্ষেত্রে, যে নিরাপত্তার ক্ষেত্রে যদি বলি, আইন শৃঙ্খলার ক্ষেত্রে যদি বলি, এই যে জ্বালানি এবং বিদ্যুতের ক্ষেত্রে বলি, যেই ধরনের ভোগান্তি তৈরি হয়েছে, এই ক্ষেত্রে আমার মনে হয় যে বিরোধিতার জায়গা থেকে, বিরোধী দলের জায়গা থেকে একটা দায়িত্বশীল ভূমিকা অবশ্যই পালন করতে হবে, এবং সেটা মানে বলার মাধ্যমে সরকারকে একটা চাপে ফেলবার জায়গা তৈরি করতে হবে। এখন অসুবিধার জায়গা হচ্ছে গত ১৭ বছর বা ১৫ বছরের যে সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি, আমরা সরকারি বিরোধী দল দেখেছি, সরকারি গৃহপালিত বিরোধী দল। তো সেই জায়গা থেকে অনেক ক্ষেত্রে মনে হতে পারে বিরোধিতার মাত্রা খানিকটা হয়তো বেশি, কিন্তু আমার কাছে মনে হয় যে এই কথাগুলো জারি রাখতে হবে। সেটা মাত্র শুধুমাত্র বিরোধী দলের জায়গা থেকে না, এখানে যারা নাগরিক সমাজ আছে তাদেরও দায়িত্ব আছে যে এই জায়গাগুলোতে বলা। আসলে রাজনৈতিক দল হিসেবে নানান আলোচনার কথা বলছেন, আপনাদের এই বক্তব্য নিয়েও অনেক সমালোচনা আছে মনিরা শারমিন। মানে আপনারা আসলে আপনাদের ভূমিকাটুকু সঠিকভাবে রেখেছেন নাকি আসলে শুধুই সমালোচনা করেছেন, কিংবা সমালোচনাগুলো আসলে কতখানি যৌক্তিক হচ্ছে সেটা নিয়ে যেমন একটা আলোচনা আছে, তেমনি আপনি যেহেতু এনসিপি প্রতিনিধিত্ব করছেন, এনসিপি একেবারেই নতুন একটা রাজনৈতিক দল, আপনাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে আপনাদের যে রাজনৈতিক ভাষা, মানে সেটা নিয়ে আপনারা অনেক আলোচনা সমালোচনার মুখোমুখি হয়েছেন এই ৬ মাসে। মানে এইটাকে আসলে একটা পরিবর্তনের মধ্যে দিয়ে আনার কথা কি আপনারা এই ৬ মাসে ভেবেছেন? আচ্ছা, মানে এইটার ব্যাপারে যখনই আসে যে রাজনৈতিক ভাষা, তাহলে আসলে রাজনৈতিক ভাষায় যেমন সংসদে একটা অভিধান আছে যে মিথ্যা বলা যাবে না, অসত্য বলতে হবে, তারপরে মানে কি কি বলা যাবে না, এইটার তো একটা অভিধান আছে। তাহলে আপনারা আমাদের যদি একটু ঠিক করে দেন, আমরা তো রাজনীতিতে নতুন, ধরেন যদি ঠিক করে দিতেন একটা অভিধানের মাধ্যমে যে রাজনীতিতে কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না। এখন দেখেন প্রত্যেকেরই প্রতিবাদের ভাষা রাজনীতিবিদদের, তাদের এক একজনের এক এক রকম। রাজনীতিবিদদের দেখে পুরো রাষ্ট্র শেখে, কিন্তু তারা রাষ্ট্রের আয়না। তো একদম দেখেন এনসিপির একেবারে স্পেসিফিক বলতে গেলে এনসিপির একজনের ভাষা নিয়ে আপনারা মোটামুটি ন্যাশনালি যতটা, আপনারা বলছি আসলে সবার কথা বলছি, যেভাবে করে এটা একটা ন্যাশনাল ইস্যু বানিয়ে দেওয়া হলো, সেটা আমার কাছে মনে হয় যে
তার থেকেও নানান সময় নানানভাবে নানান নেগেটিভ কথা বা নেতিবাচক কথা রাজনীতিতে অনেক রাজনীতিবিদ বলেছে। কিন্তু হতে পারে ওই যে আমরা যেটা বলি আসলে সবসময় বা শুনি আসলে যে 5 আগস্ট পরবর্তী সময় অন্তত এনসিপি গঠনের পর থেকে ইন্টারিম সরকার বলেন বা বাংলাদেশে যত খারাপ ঘটনা ঘটেছে সব কিছুর দায় হচ্ছে এনসিপির, এবং এই জন্য আমরা বলি শব্দ এনসিপির। তো সেই কারণেই হয়তো আমাদেরটা একটু বেশি শোনা যায় বা বেশি আসলে বলা হয়। এতে আমরা খুব বেশি মাইন্ড করি না, কারণ আমরা সমালোচনা পছন্দ করি। তো সেই জায়গা থেকে আমি যদি বলি যে রাজনীতির ভাষা, মাঠের ভাষা একরকম, জনসমাগমে এক ধরনের, বক্তব্যের ক্ষেত্রে এক ধরনের ভাষা, কিন্তু আমার কাছে মনে হয় যে এখন একটা সময় বা একটা রাজনৈতিক সংস্কৃতি এমন একটা সময় আমরা এসে দাঁড়িয়েছি যখন এই রাগঢাকটা করা উচিত না যে একজন ঋণ খেলাপিকে আমি বলবো যে ঋণগ্রস্ত, নিশ্চয়ই না। একজন ঋণ খেলাপিকে ঋণ খেলাপি বলার মতো সাহস বোধহয় আপনাদের খুব একটা সমালোচনার মুখোমুখি হতে হয় না, বরঞ্চ আপনারা আসলে যেই ধরনের অন্য মানে রাজনৈতিক নেতা কর্মী হিসেবে যেই ধরনের শব্দ ব্যবহার করেছেন, আমি ব্যবহার করতে চাই না, সেই মানে বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে যখন আপনারা কোনো সভা সমাবেশ মিছিল করেছেন, কিংবা আপনাদের নেতা যার কথা আপনি হয়তো বলছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি আসলে যেভাবে বক্তব্য রাখছেন সেটা আসলে কি এনসিপি তো আরো অনেক নেতা আছে, বিএনপির একজন নেতাও যদি এরকম বক্তব্য রাখতেন আপনারা কি সেটা এড়িয়ে যেতেন? না, এড়িয়ে তো যাওয়া হয় না, কিন্তু সেটা এরকম আমার মনে হয় না যে দুদু সাহেব যেরকম ডট ডট করে ভাসিয়ে দেওয়ার কথা বলেছে, তো সেটা নিয়েও যে খুব খুব আলোচনা হয় এরকমও কিন্তু আমরা দেখি নাই। সেটা আলোচনা 2 দিন থেকে 3 দিন, কিন্তু আপনি দেখেন আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য, সেটা এতদিন হয়ে গেছে, তারপরও আপনি কিন্তু এই বিষয়টা বিরোধী দলে যখন সমালোচনা করছেন আপনি এই বিষয়টা আনলেন। এখন দেখেন মানে সরকারি দলের এরকম আমি একটা লিস্ট আপনাকে বলতে পারবো যে যেই ভাষাটা সংসদে দাঁড়িয়ে একজন নারী সংসদ সদস্য বিএনপিরই, আমি যদি বলি 2018 সালের পার্লামেন্টে সে এমন কথা বলেছে, সেটা আমি এইভাবে করে বলতে পারবো না এই আপনার এই এখানে মিডিয়ার সামনে। কিন্তু সেটা নিয়েও কিন্তু আপনারা কখনো বলেন না যে, সেটা আমি জানি না, সেটা সরকারি দল হিসেবে হয়তো সে একটা লেভারেজ পায় তারা, কিন্তু এখানে আসলে বিরোধিতার জায়গা থেকে নানান ধরনের বক্তব্য আসতে পারে। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির যেই বক্তব্য, সেটা কিন্তু এনসিপির কেউ কোথাও কিন্তু এন্ডোর্স করে নাই। কিন্তু দেখেন, এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এনসিপি কিন্তু একক নেতা সর্বস্ব একটা দল না। হ্যাঁ, এনসিপির অনেক নেতৃত্ব আছে। দেখেন, একক নেতৃত্বের দল যেহেতু না, যেরকম মানে বিএনপি একটা একক নেতৃত্ব মানে সর্বস্ব দল, জনাব তারেক রহমান, উনি তো ওখানকার মানে সর্বেসর্বা। আমাদের এখানে আরো অনেক নেতৃত্ব আছে এবং অনেক নেতৃত্ব কনস্ট্রাকটিভ কথা বলে, আপনারা সেটা নিয়ে কিন্তু পজিটিভ কথা বলেন না। আপনারা এক নাসিরউদ্দিন পাটোয়ারির ব্যাপারে প্রত্যাশা বেশি, তাই বলে যে আপনারা নেতিবাচকভাবে শুধুমাত্র একজন নাসিরউদ্দিন পাটোয়ারিকে আপনারা যদি মানে বারবার করে ফ্রেম করতে থাকেন, তাহলে আরো যারা নেতৃত্ব কনস্ট্রাকটিভ রাজনীতির কথা বলে, হয়তো আমি যদি আমার কথা বলি, আমি কনস্ট্রাকটিভ রাজনীতির কথা তাহলে আপনাদের বলতে হবে। ডক্টর স্নিগ্ধা রেজনা, মানে 180 দিনে এই বিরোধী দল যারা আসলে আমরা বলার চেষ্টা করছি যে বাংলাদেশে একটা দীর্ঘদিন পরে সত্যিকার অর্থে একটা আমরা বিরোধী দল পেয়েছি, তারা আসলে কতটুকু বিরোধী দলের যে ভূমিকা সেটি রাখতে পেরেছে? এবং মানে বিরোধী দল বারবার দেখছি যে আমরা সরকারের সমালোচনা করছে, এবং আজকেও জামায়াতের নেতাকর্মীরা বলেছেন যে এই 6 মাসে বিএনপি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। মানে বিরোধী রাজনৈতিক দল আসলে কতখানি ব্যর্থতার গ্লানি থেকে বেরিয়ে যেতে পারলো? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে দেখেন, আমি খুব ভালো বিরোধী দল পেয়েছি অথবা পাইনি, এরকম কোনো কনক্লুশনে পৌঁছাতে চাচ্ছি না। বরঞ্চ আমি যেটা বলতে চাচ্ছি যে সংস্কার হবার মানে বক্তব্য এসেছিল, এবং একটা গণঅভ্যুত্থান হওয়ার পরবর্তী সময়ে যেই সরকার ব্যবস্থা আপনি দেখতে পাচ্ছেন, বিরোধী দল দেখতে পাচ্ছেন, তার একটা বড় পরিবর্তনের জায়গা হচ্ছে এটি যে আমরা বিরোধী দল নিয়ে এতগুলো কথা বলছি। কারণ দীর্ঘদিন আসলে আপনি যদি 15 বছর ইতিহাসে দেখেন, সেখানে আপনার মিডিয়াতে বিরোধী দল নিয়ে আলাপ করা এই ধরনের কোনো সুযোগ আমার চোখে তো অন্তত পড়েনি। তো এটা হচ্ছে গণ অভ্যুত্থানের পরবর্তী একটি রাজনৈতিক পরিবর্তন, যেটা কিনা পজিটিভ, আমি এটাকে নেগেটিভলি দেখি না। দ্বিতীয় যেটা বিষয় আছে, আমরা দীর্ঘদিন এবং যে কোনো গণতান্ত্রিক জায়গাতে সবসময় আমরা চাই যে আপনার নতুন তরুণ, এটা কিন্তু আরেকটা ভ্যাকিউম তৈরি হয়েছিল। আপনি যত যাই বলেন, উভয় দলের রাজনৈতিক কারণেই যেই দল দুইটি ছিল তার মধ্যকার বাইরে তরুণদের কিন্তু একটা ভ্যাকিউম তৈরি হয়েছে, এবং সেই জায়গাটাতে আমি এনসিপিকে একটা বেনিফিট অফ ডাউট দিতে চাই যে তারা কিন্তু এই যে তরুণ প্রজন্মের একটা রাজনীতিতে যে থাকে না, একটা বিষয় ছিল আই হেট পলিটিক্স, তো এই আই হেট পলিটিক্সের জায়গায় দে আর নাও পলিটিশিয়ানস। তো এটা আরেকটা অ্যানাদার পজিটিভ চেঞ্জ। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি বলেন আমাকে যে কি হলো, সেখানে আমি হতাশা আছে, সেখানে বেশ কিছু
কি বলবো, শুধু হতাশা না, বেশ কিছু বিপজ্জনক ঝুঁকিও আছে। যেটা একটা কথা আপনি বলছিলেন, মনিরা শারমিনকে ভাষা নিয়ে বলছিলেন। আমি শুধুমাত্র এটুকু বলতে চাই মনিরা শারমিনকে যে উনি বিএনপির সিনিয়র নেতা, দুদু ভাই সম্পর্কে যে বক্তব্যটা দিয়েছেন খুবই সঠিক বলেছেন, যে উনি একটি কথা বলেছিলেন এবং আমি আরও এনডোর্স করতে চাই বিএনপি চেয়ারপারসন সেজন্য তাকে একটি শোকজ নোটিশ দিয়েছিলেন, মানে একজন সিনিয়র হতে। অন দ্য কন্ট্রারি, আমি যখন যে নামটি এসছে তার বিপক্ষে এনসিপি থেকে কখনো কোনো এরকম শোকেস দেওয়া হয়েছে কিনা আমি ঠিক জানি না। এটা হচ্ছে এক, আমি জানি না, জানলে পরে এটা তাহলে মিডিয়ার সামনেও জানানো উচিত, আমার চোখে পড়েনি। আচ্ছা, এবং আরেকটা কথা, এটা না বললেই না, দিস ইজ নট লিমিটেড ইনটু নাসিরউদ্দিন পাটোয়ারি। যদি মনিরা শারমিন চায় এরকম তাদের নতুন তরুণ দলের বিভিন্ন ছেলেপেলের নাম উল্লেখপূর্বক, সেটা বিশ্ববিদ্যালয়ের বাইরে অনেকের নামে বলা সম্ভব, সেখানে ছেলে আছে, মেয়ে আছে, সবই আছে, কেমন? কাজেই আলাপটা কিন্তু এটা না যে উনি বললেন আমরা বলছি, উনি বলতে পারেন আমরা বলতে পারি না, এটা আলাপ না। উনি বললেও এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, তারা বললেও এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। এই বিষয়ে আমি খুব স্ট্রং একটা অবস্থান চাই। তারা আসলে জামায়াতের সাথে জোটবদ্ধভাবে রাজনীতি করছে, জামায়াত নেতাদের কিছু দায়ও তো তাদের আসলে নিতে হতে পারে না, সেটা তো আসলে জোট সঙ্গী হিসেবে এখন এই দায়ের উত্তর তো তারা দিবেন, কারণ তারা যখন জোটে গিয়েছেন সেটার যে কনসিকোয়েন্সেস, রাজনীতিতে কিন্তু একটা বিষয় থাকে, সেটি কি জানেন, যে আপনি যখন একটা সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্তের কনসিকোয়েন্সেস কিন্তু আগে থেকে আপনাকে মেজার করতে পারতে হয়। সেই মেজার কি তারা করেছেন কিনা, এটা একটা প্রশ্ন। আর বিরোধী দল নিয়ে একটা কথা বলি, যে আমাদের যেটা সংকট তৈরি হয়েছে, যেটা আপনার আজকের টপিক, আমরা বিরোধী দল তো পেয়েছি, কিন্তু সাধারণত সুষ্ঠু গণতন্ত্রে সবসময় এমন একটি বিরোধী দল প্রত্যাশা করা হয় যেটি সকল সময় একটি অল্টারনেটিভ গভর্নমেন্ট হবার গুণগত কোয়ালিটি প্রদর্শন করবে। আমি একজন শিক্ষক হিসেবে বর্তমান যে বিরোধী দল বা বিরোধী জোট আছে তার মধ্যে এই ধরনের অল্টারনেটিভ গভর্নমেন্ট প্র্যাকটিসের যেই সূচকগুলো আছে, সেটা আমার মতে সূচক না, ওয়ার্ল্ড ওয়াইড, সেই সূচকে আসলে তারা অনেক পেছানো। জি, আসবো অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। যেই সময়টাতে দাঁড়িয়ে আমরা কথা বলছি, সেই সময়টাতে নিঃসন্দেহে বিরোধী রাজনৈতিক দলের কাছে প্রত্যাশাটাও অনেক বেশি ছিল, ঠিক যেমনটা ছিল আমাদের সরকারি দলের কাছে। বিরোধী রাজনৈতিক দল সরকারের এই 6 মাসের সমালোচনায় বলেছে বিএনপি সম্পূর্ণরূপে ব্যর্থ, বিশেষ করে জামায়াতের নেতাদেরকে আমরা এটি বলতে শুনেছি। এবং যদিও বিরোধী রাজনৈতিক দল বারবার বলেছে যে তারা সরকারকে সম্পূর্ণভাবে সহায়তা করতে চায়, আজকে আমি একটা আপনাকে একটু কোট আনকোট ভাবেই বলি, জামায়াত তাদের একটা সংবাদ সম্মেলনে বলেছে হরতাল জ্বালাও পোড়ার পথে হাঁটছি না, এটিই সরকারকে সহযোগিতা। আসলে কি শুধু এটাই সরকারকে সহযোগিতা? ধন্যবাদ। আপনি যেটা বলেছেন যে বিরোধী দল সরকারকে সহায়তা করতে চায়, এর মাধ্যমে প্রমাণিত হয় যে তথাকথিত একটা বিরোধী দল আছে। বিগত আমার সহ আলোচক রেজনা বলেছেন, আমি দেখেন স্পষ্ট ভাষায় যদি বলি যে বিরোধী দল কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নাই, বাস্তবতা। একটি বিরোধী দল হলো ছায়া সরকার। এই ছায়া সরকার হিসেবে আমাদের অনেক দায়িত্বশীল ভূমিকা রয়েছে। জনগণের প্রত্যাশা সরকারের কাছে যতটা রয়েছে, ঠিক সমপরিমাণ বিরোধী দলের কাছে রয়েছে। আমি তো বিরোধী দলকে ওয়াকআউট, কথায় কথা ওয়াকআউট ছাড়া আর কোনো অ্যাক্টিভিটিস আমরা পরিলক্ষিত করছি না সংসদে। কোনো অল্টারনেটিভ প্ল্যান দেওয়া সরকারকে, অথবা কোনো গঠনমূলক সমালোচনা করা, অথবা জনগণের অধিকার নিশ্চিত করার জন্য সরকারকে চাপের মুখে রাখা, এই ধরনের কোনো বিষয় আমি বিরোধী। মনিরা শারমিন তো বলেছেন যে তারা আপনাদেরকে চাপের মুখে রাখছেন, সরকারকে চাপে রাখতেই আমরা মিনিমাম চাপ অনুভব করছি না ওনাদের ওয়াকআউট ছাড়া। আর আপনি যেটা বলেছেন যে চাপের মুখে রেখেছে, ওই অশ্লীল কথাবার্তা বলে সামাজিক পরিবেশটা নষ্ট করা এবং রাজনৈতিক পরিবেশটা নষ্ট করা যেটা। এবং এনসিপির যে রাজনৈতিক ভাষা মনিরা বলেছেন যে আমাদের কিছু প্রেসক্রাইবড ল্যাঙ্গুয়েজ দিলে আমরা সেই ভাষার কথা বলবো। আমাদের তো আমরা সবাই শিক্ষিত, বা এনসিপিতে যারা আছে সবাই বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষিত, তাদের কাছ থেকে জনগণের প্রত্যাশাটাও বেশি। এবং 24-এর পরে আমরা সকল জনগণ তাকিয়েছিল ওনাদের দিকে যে ওনারা জাতিকে কী উপহার দেবেন, কিন্তু আমরা অশ্লীলতা ছাড়া আর কোনো গঠনমূলক তো কোনো বিষয় দেখছি না। এবং রাজনীতির সম্পূর্ণ পরিবেশটাকে ওনারা কুলুষিত করেছে এনসিপি, আমি যেটা বলবো অনেকটা মোহাম্মদপুরের শুধুই অশ্লীলতা করেছে, না বিরোধী দলকে বলছি না আমি, এনসিপির কথা। এনসিপি যেহেতু পার্ট অফ বিরোধী দল, যেহেতু এই প্রসঙ্গটা মনিরারকে আপনি প্রশ্ন করেছেন, সেই কারণে বললাম যে এনসিপির কিছু কিছু বক্তব্য আমার সহ আলোচক ডক্টর রিজওয়ানাও বলেছেন যে আমরা ভিডিও দেখাতে পারবো, আপনারাও যেহেতু এই ব্যাপারে কনসার্ন আপনারাও বলতে পারবেন, অনেকটা
মানে মোহাম্মদপুরের কিশোর গ্যাংয়ের মতো অবস্থা, যে অশ্লীলতায় ভরপুর। তো এক্ষেত্রে জনগণ হতাশ হয়েছে। আর বিরোধী দলের বিষয়ে দেখেন, আমি নিজে একটা এক্সাম্পল দিতে পারি যে ওনারা কোন ধরনের দায়িত্বশীল বিরোধী দল। আমার বার কাউন্সিলে একটা অ্যাডহক কমিটি করেছে, যেখানে নির্বাচন হওয়ার কথা ছিল। আমি আপনাকে জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি। সেখানে দেখেন জামাতের 2-3জন, জামাতের 2জন, এনসিপির একজন প্রার্থীকে আমরা অন্তর্ভুক্ত করলাম। ওনারা নির্বাচনের ওই প্রসঙ্গ থেকে সরে আসলেন। অর্থাৎ এই ধরনের ওনারা পেলে খুশি, আর না পেলে ওয়াকআউট, এই ধরনের বিরোধী দলে ওনারা পরিণত হয়েছেন। ওনাদের এমপিরা বলছেন যে আমাদের মাইক্রো ওভেন দরকার, আমাদের ন্যাম ফ্ল্যাটে আমাদের ফ্রিজ দরকার, এইসব নিয়ে কথা বলছে। কিন্তু আরও কিন্তু ইস্যু রয়েছে, এবং ওনাদের উচিত ছিল একটি ছায়া সরকার করে প্রত্যেকটি মন্ত্রণালয়ের পরিকল্পনা দেওয়া। আমাদের পরিকল্পনার এগেনস্টে সুযোগটা কি সরকারি দল করে দিয়েছে? অবশ্যই আমরা সুযোগ দিচ্ছি, তাদের গণতান্ত্রিক সমালোচনা করার সুযোগ দিচ্ছি। গত 17 বছর তো সমালোচকরা বলেছেন যে বিরোধী দল বলতে কোনো কথা ছিল না, গৃহপালিত বিরোধী দল ছিল। এখন তো ওনারা কথা বলতে পারে, ওনাদের তো বাধা দেওয়া হচ্ছে না, কথা বলতে পারে, কিন্তু ওনারা ওয়াকআউটই শুধু করছে। কিন্তু ওনারা কোনো অল্টারনেটিভ প্ল্যান দিচ্ছেন না, সরকারকে জনগণের প্রত্যাশা পূরণের, সরকারকে বলা, সরকারকে চাপের মুখে রাখা, এই ধরনের বিষয় আমরা দেখতে পাচ্ছি না। ওনারা ফ্যান বন্ধ করে কারেন্ট আছে, ওনারা বিদ্যুতের কথা বলবে যে বিদ্যুৎ নেই, অথচ পিছনে সুইচ চলতেছে। এনসিপি বিদ্যুৎ নিয়ে প্রেস কনফারেন্স করছে, অথচ ফ্যান চলছে। এই ধরনের ঘটনাগুলি ঘটছে। সুতরাং আমি মনে করি 180 দিনে সরকার সফল হয়েছে, বিরোধী দল সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সত্যি কি আসলে বিরোধী দল সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে? মনিরা শারমিন, আপনাদের অবস্থা মোহাম্মদপুরের কিশোর গ্যাংয়ের মতো, মানে এই কথাটার যদি একটা আসলে ব্যাখ্যা আমি আপনার কাছে পেতে চাইবো। এবং মানে শুধু মোহাম্মদপুরের কিশোর গ্যাংয়ের মতো, এটা তো আসলে অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বললেন, কিন্তু দুর্নীতি সহ নানান চাঁদাবাজি বা এই ধরনের অনেক অভিযোগ ইতিমধ্যে মানে এখনই এনসিপির বিরুদ্ধে আছে, যেই এনসিপিকে আসলে আমরা পরিবর্তিত বাংলাদেশের পরিবর্তনের রাজনীতিতে সবার উপরে দেখতে চেয়েছিলাম। আপনাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো আসলে কেন এত এই কম সময়ের মধ্যে আসলো? আমি উত্তর নিব, একটা বিরতি নিতে চাই। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। মনিরা শারমিন, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, যেটি অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম বলেছেন যে আপনারা আসলে এই মুহূর্তে এনসিপির অবস্থান বিরোধী রাজনৈতিক দলে মোহাম্মদপুরের কিশোর গ্যাংয়ের মতো। মানে শুধু এই অভিযোগটাই নয়, আপনাদের বিরুদ্ধে যেই প্রত্যাশা জনগণের ছিল এই কয়েক মাসে, বা যদি আমি বলি এই 2 বছরের মধ্যে এনসিপি গঠন হওয়ার আগে থেকে এখন পর্যন্ত নানান রকম চাঁদাবাজি, কিংবা যেই দুজন আসলে আপনাদের প্রতিনিধি উপদেষ্টা পরিষদে ছিলেন, তাদেরকে নিয়েও অনেক রকমের সমালোচনা হয়েছে। হ্যাঁ, সমালোচনা হয়েছে। মানে অভিযোগটা কি? মানে তাদের এনসিপির কোন নেতার বিরুদ্ধে মানে কি অভিযোগ, এটা একটু আমাকে বলেন। দুর্নীতির অনেক অভিযোগ তো আছে, মানে ঢালাওভাবে তো বললে হবে না, আমাকে তো তিনি এয়ারপোর্টে অস্ত্র সহ গেছেন, সেটা নিয়ে একটা অভিযোগ। সেটা দেখেছেন আপনারা, সেটা লাইসেন্স তার ছিল তো, সুতরাং মানে অসুবিধা থাকলে কি এয়ারপোর্টে অস্ত্র নিয়ে ঢোকার কোনো সুযোগ আছে না? সেটা তারপরে তো সেটা মানে সরে এসেছে। এখন আপনি দুর্নীতির কথা বলছেন, আবার বলছেন যে এয়ারপোর্টে অস্ত্র নিয়ে ঢুকেছে। এখন শুনেন, হ্যাঁ, দুর্নীতির অভিযোগটা বলেন। অভিযোগ তো আপনার বিরুদ্ধে আমি দিতে পারি, আপনার বিরুদ্ধে আমি অভিযোগ দিলাম, আপনার 100 কোটি টাকা আপনি আত্মসাৎ করেছেন, প্রমাণ করতে হবে। এক্স্যাক্টলি, সো দ্যাটস দ্য পয়েন্ট। সো আপনি অভিযোগ দিলেই হবে না, এরকম হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ বিএনপির হাজার খানেক নেতার নামে আছে, এবং প্রমাণিত যারা ঋণ খেলাপি তাদের নির্বাচন কমিশন বলল ভালো হয়ে যান, হ্যাঁ এবারের মতো ছেড়ে দিলাম, টাকাটা দিয়ে দিয়েন। এই পরিস্থিতির মধ্যে তো এইবারই আমরা দেখেছি। তারপরে হলো তারা কিন্তু এখন সংসদে স্ট্যান্ডিং এমপি, কিন্তু আপনারা তাদের কথা বলবেন না, কারণ আপনাদের মাথায় সবসময় বিরোধী দল এবং এনসিপি। বিরোধী দল আসলে ঠিক না, জামায়াতের কথা তো আপনারা আসলে যতটুকু বলেন ততটুকু বলেন, কিন্তু এনসিপি আসলে কেন রাজনীতি করছে? এনসিপির মতো একেবারে এই যে মধ্যবিত্ত পরিবার থেকে এসে কেন এই মানে ছেলেমেয়েরা কেন রাজনীতিতে আসলো, এটা নিয়ে আমাদের যে পুরনো রাজনৈতিক দল এবং পুরো রাজনৈতিক স্ফিয়ারে একটা অ্যালার্জি আছে। এই অ্যালার্জি থেকে আমাদের প্রথমে বের হয়ে আসতে হবে। আমি শেষ করি আমাকে আমার পয়েন্টটা একটু মেক করতে দেন। এর আগে কোন রাজনৈতিক দলের না জমিদার শুনেন, আমি বলি এখন ঘটনা হচ্ছে যে আপনি দেখেন জমিদারি যারা আগে থেকে এই যে রাজনীতি করে, যারা হচ্ছে 90-এর গণঅভ্যুত্থানে একটা তো প্রজন্ম তৈরি হয়েছে, এবং তারও আগে 71-এ একটা প্রজন্ম তৈরি হয়েছে। আপনি দেখেন রাজনীতিটাকে তারা একটা বাপের তালুক, জমিদারের তালুক মনে করে, এবং রাজনীতিতে অন্য কেউ আসবে না। আপনি দেখেন তো, আপনি একটা মানুষের কথা বলেন তো যে আসলে এই তরুণরা রাজনীতিতে এসছে এটাকে ওয়েলকাম করছে। আপনি দেখেন, আমি তো মানে সজল ভাইয়ের কথাই যদি ধরি, যে
যারা আসলে এই মানে এনসিপির নেতাদের, এনসিপির লোকজনকে মোহাম্মদপুরের কিশোরগঞ্জের সাথে তুলনা করে, তাদের পারিবারিক শিক্ষা এবং রাজনৈতিক বোঝাপড়া নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে এবং আমি সন্দেহ প্রকাশ করলাম। সেটা হচ্ছে যে এই ধরনের মানুষজন, এই ধরনের নেতারা যারা আসলে এই 5 আগস্ট পরবর্তী সময়ে তরুণদের রাজনীতিতে আসা নিয়ে এত ক্ষোভ, এত মনোকষ্ট, তাদের মনোবেদনা এবং এই যে জায়গা ছেড়ে না দেওয়ার একটা প্রবৃত্তি, আপনি বলেন তো, মানে এই যে আপনিও বলছেন ঢালাওভাবে একটা অভিযোগ, আপনি বলেন একজনের বিরুদ্ধে অভিযোগ, আমাদের একদম প্রথম থেকে বলা হচ্ছে যে আমাদের যে কারোর বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণ আপনারা নিয়ে আসতে পারেন, আমরা তাদের ব্যাপারে ব্যবস্থা নিব এবং আইনি, বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এইভাবে করে কেন এই তরুণরা রাজনীতিতে আসছে, তাদের নানানভাবে ভিলিফাই করার ব্যাপারটা কিন্তু আমরা 5 আগস্ট পরবর্তী সময় থেকে দেখছি। এখানে আসলে খুব মনোবেদনা তৈরি হয়েছে, কেন এই ছোট ছোট ছেলেমেয়ে, কেন আমরা এত বছর ধরে রাজনীতি করছি এবং আমাদের এত ত্যাগ, এবং এই 24-এ যারা আসলে রাস্তায় নেমেছে তাদের কোনো ত্যাগই নাই, তারা কিচ্ছু না, তারা কিভাবে করে রাজনীতি, আপনি দেখেন না হলে কি কোনো রাজনীতিবিদ, এটা কি রাজনৈতিক শিষ্টাচার? আপনি বলেন, আপনি তো রাজনীতির ভাষা নিয়ে কথা বললেন, রাজনৈতিক শিষ্টাচার যে এনসিপির নেতাদের এই মোহাম্মদপুরের কিশোরগঞ্জের সাথে তুলনা করা, আপনি এটা কেমনে এন্ডোর্স করতেছেন? আপনারা তো প্রতিবাদ করা উচিত, আপনারা তো প্রতিবাদ করা উচিত। এই কথাটা তো কোনো, এটা তো শিষ্টাচারের মধ্যে পড়ে না, এটা তো কোনো রাজনৈতিক শিক্ষারই অভাব যে এই ধরনের কথা বলে। অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। না, ঠিকই আছে, আমি বুঝে শুনে দায়িত্ব নিয়েই বলছি যে এনসিপির ভূমিকা, এনসিপির ভাষা, এনসিপির আচার ব্যবহার। তাহলে আপনি ওই কিশোরগঞ্জের লিডার, কিশোরগঞ্জের মতোই। হ্যাঁ, কিশোরগঞ্জের লিডার আপনি হয়তো ওই দলটার রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন, আমার ধারণা লিডার হলে আমি এনসিপি করতাম। না না, আপনি এনসিপি দেখেন, বিএনপি তো মাফিয়া গ্যাং না, বিএনপি তো আসলে আমি একটু বলি মনিরা, এইভাবে করে বলতেই পারেন না। মনিরা, আমি একটু বলি, ইউ শুড সিক সরি। আচ্ছা, আমি যদি ভাষার কোনো, এটা রাজনৈতিক ভাষা না, আপনি যদি আমাকে অরাজনৈতিক, আপনার এই ভাষার জন্য ক্ষমা প্রার্থনা করা উচিত। এটা আপনি একটা রাজনৈতিক দলকে এইভাবে করে ক্রিমিনালাইজ করা, আপনি কিশোরগঞ্জ বলেছেন, সো ইউ মেক আস ক্রিমিনাল, আপনি এইটা বলতেই পারেন না। এবং এইটা আমি জানি না বিএনপির কেউ যদি দেখে থাকেন, এটা হচ্ছে আপনারা দেখেন ভাই, একজনকে যদি বলেন যে কিশোরগঞ্জ, মোহাম্মদপুরের কিশোরগঞ্জ, আমি যদি কোনো, মনির আমাকে বলার সুযোগ দিতে হবে, আপনার সময় আমি কোনো কথা বলি নাই। আমি যদি কোনো ভুল বলে থাকি তাহলে আমি দুঃখিত, কিন্তু কথা হলো আপনি যেটা বলেছেন, এই যে এখন আমরা এখানে টক শোতে আসছি, সারা পৃথিবীর মানুষ আমাদের দেখছে, সুতরাং আমাদের আচরণটা কিন্তু দেখবে। আমি বলেছি আপনারা সেটা অন্যভাবে প্রতিবাদ করতে পারতেন, সেটা কিন্তু করেন না। দিস ইজ দ্য এনসিপি, এইটি হলো এনসিপি। এই যে রিয়াকশন করা, আপনাদের রিয়াকশন করছেন, আমি তো শারমি মনিরাকে ধন্যবাদ দেই যে উনি কোনো অশ্লীল কথা বলেন নাই। আমি অপেক্ষা ছিলাম যে অশ্লীল কথা বলেন কিনা, কারণ এনসিপির গঠনতন্ত্রেই আমার মনে হচ্ছে যে মূল কথাই হলো অশ্লীলতা। আপনি স্লোগান বলেন, রাজনৈতিক শিষ্টাচার বলেন, রাজনৈতিক ব্যবহার বলেন, অশ্লীলতা ছাড়া কোনো কথা নাই। এবং আমি বারবার বলছি, ওনারা বলছে তরুণদের রাজনীতিতে জনগণের আশাটা আপনারা সহ্য করতে পারছেন না, এটা তো আরেকটা, আসলে মেনে নিতে পারছেন, এটা হলো আরেকটা হীনমন্যতা। কারণ তরুণদের এই বাংলাদেশের জনগণরা কিন্তু ওনাদের ডাকে রাজপথে নেমেছিল, পিছনে বিভিন্ন রাজনৈতিক দল ছিল, কিন্তু ওনাদেরকে সামনেতেই কিন্তু জনগণ ছিল। সুতরাং জনগণের প্রত্যাশাটা তো বুঝতেই পারতেছেন, সেই জনগণের প্রত্যাশাটা ওনারা পূরণ করতে পারে না। ওনাদের লোভ, লালসা এবং অশ্লীলতা, এবং ওনাদের মধ্যে এই ধরনের একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স হয়েছে যে বাংলাদেশের জনগণ আমরা যা খুশি তা বলবো, যা মুখে আসে তাই বলবো। মরহুম ওই যে হাদি সাহেব সেই ঐতিহাসিক স্লোগান তো আপনারা জানেন, সেগুলো মুখে আনার মতো না। এবং ওনাদের না, আমি তরুণদের কথা বলছি। এবং ওনাদের পাটোয়ারি সাহেব যেটা বলেন সেটা ওনারা নিষিদ্ধ করে না, ইভেন শোকজও দেয় না। সেটা কেউ আপনাদের ডক্টর রেজওয়ানা বলেছেন যে শোকজ দিলে আমরা জানতে পারতাম। দুদু সাহেব একটা কথা বলেছে, আমাদের দল থেকে শোকজ করা হয়েছে, অনেককেই সতর্ক করা হয়েছে। সে কারণে আমরা বলা যে আপনারা শিক্ষিত লোক, শতকরা 100 জনের মধ্যে 100 জনই শিক্ষিত, আপনাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক। 90-এর আন্দোলনে যেসব নেতৃবৃন্দ সৃষ্টি হিসাবে দেখবেন কারো মুখ থেকে একটি অশ্লীল কথা বের হয় নাই, 71-এর পরেও এই ধরনের কোনো কথা বের হয় নাই, কিন্তু 24-এর পরে যেটা আসছে সেটা সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং জনগণের মনক্ষুণ্ণ হয়েছে। জনগণের আশা এখানে প্রত্যাশা পূরণ হয় না। স্নিগ্ধা রেজওয়ানা, মানে যে কথাটি বললেন মনিরা শারমিন, যে এনসিপির নেতাদের বিরুদ্ধে আসলে খুব একটা দুর্নীতির অভিযোগ বা এই ধরনের অভিযোগ নাই, মানে উনি প্রমাণ চেয়েছেন আমার কাছে। হ্যাঁ, প্রমাণ চেয়েছেন, অনেক অভিযোগ আছে। আসিফ মাহমুদের সাবেক এপিএস, ওনারও আসলে দেশ থেকে নিষেধাজ্ঞা, একজন সেটা বিচার করছে, হ্যাঁ বিচার হচ্ছে, কিন্তু আপনি বলেছেন যে আসলে অভিযোগই নাই। মানে এত
এত অভিযোগ নাই না, NCP-র। প্রমাণ করেন, আমরা প্রমাণ help হওয়ার করব। পর্যন্ত তো অপেক্ষা করতে হবে, আমরা সেটা help বলার তো করব। আমার সুযোগ নাই, সেটা তো হ্যাঁ, আসলে আমরা তো করবো না, আমরা আদালতের তো বিষয়ে একজনকে কথা বলার verify সুযোগ করতে পারি আমার না। নাই। এটা আপা বলবে, কারণ ডক্টর আপা শিক্ষক স্নিগ্ধা মানুষ, রেজওয়ানা। উনি বলবেন যে আসলে প্রমাণ ছাড়া আপনি কিভাবে করে একজনকে পুরোপুরি ডক্টর স্নিগ্ধা ক্রিমিনালাইজ রেজওয়ানা। করতে পারেন। ইয়েস, না এখানে যেটা খুব সত্যি কথা, যেটা এটা হয়েছে কি, দেখেন আমাদের পলিটিক্সটা একটা সকল সময়ে কিন্তু যখন এই ধরনের অভিযোগ এসেছে আমরা কিন্তু দীর্ঘদিন দেখেছি, কিন্তু আমরা একটা প্রত্যাশা করেছিলাম যে এটা একটা পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন আসবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা যেটা অ্যাডভোকেট সাহেব বলেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আবার এদিকে মনিরা শারমিন যে কথাটা বলছেন যে আসলে কাউকে যদি আপনি অভিযোগটা আসলে যে কেউ যে কারোর সম্পর্কে দিতে পারে, সেটি প্রমাণিত হওয়ার আগে কিন্তু আমরা যে বলে দিই, এটি কিন্তু আমার এমনকি আমি রেপের ক্ষেত্রেও সবসময় বলি, আমরা কিন্তু খুব একটা রং প্র্যাকটিস করি, বুঝছেন। আমরা মানে প্রমাণিত হওয়ার আগেই ব্যক্তিকে বলে দিই, এটা ঠিক না, এটা ঠিক, এটা আমি একমত। কিন্তু সমস্যা হচ্ছে যেটা আমি আপনাকে বললাম, মনিরা শারমিন আপনাকে যেটা বললো, মনিরা শারমিনের দলের প্রধান নাহিদ ইসলাম একটা বম পড়ছে বা কিছু পড়ছিল তার সমাবেশে, উনি সাথে সাথে বলে দিলেন প্রধানমন্ত্রী এটার জন্য দায়ী। তো উনি তো এটা একটা, এখন এইটাকে ওনারা বললে ঠিক না না আছে, এখন অন্য কেউ বললে ঠিক নাই। এটাকে মানে সেটা আসলে শুধু এনসিপির জন্য না, মানে আমি আসলে পুরো জায়গাটাকে প্রবলেমেটাইজ করছি। এখন এটাকে ওনারা কি উত্তর দিবেন আমি জানি, এটাকে ওনারা বলবেন এটা পলিটিক্যাল স্টেটমেন্ট, ঠিক আছে। তো এটা যদি পলিটিক্যাল স্টেটমেন্ট হয় তাহলে আপনাকে বলতে হবে এটা আমার জার্নালিজমের ফ্রিডম। সো এইভাবে যখন আমরা যেতে থাকি না, তখন আমরা কোনো সমাধানে পৌঁছাই উনি না। আরেকটা কথা বললেন, মানে এই মুহূর্তে আসলে বাংলাদেশের পরিস্থিতিতে দাঁড়ায় পুরনো রাজনৈতিক দলগুলো চায় না যে নতুন রাজনীতিতে আসুক। আপনার কি আসলেই তাই মনে হয়? এটা আমি আসলে আমি এটা বলতে চাই যে ইন্টারিম গভর্নমেন্টের সময় যখন বিশাল মানে পুরো বাংলাদেশ মনে হয় এই তরুণদের কথা শুনতো, ঠিক আছে, বাস্তবতা কিন্তু এখানে ছিল। ওই সময় তরুণদের রাজনীতির সাথে যুক্ত হওয়াটা আমি নিজেও ব্যক্তিগতভাবে চাইনি। সেটার কারণ ছিল কি, তারা অনেক প্রত্যাশার জায়গা ছিল, তারা যে চাপ প্রয়োগকারী একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে সেইটা হতে পারতো। তখন যদি তারা রাজনৈতিক দল খুলতো কোনো সমস্যা ছিল না, কিন্তু তখন তারা ক্ষমতার সাথে যুক্ত হয়েছে। তারা শুধু রাজনৈতিক দলই করে না, এবং তারা যে ক্ষমতার সাথে যুক্ত হয়নি। সজীব ভাইয়া 2400 কোটি টাকার প্রকল্প নিয়েছিলেন কুমিল্লার জন্য। হ্যাঁ, না সেটা নিয়েও তাদের ব্যাখ্যা আছে, সেটা নিয়ে কিন্তু তাদেরই ব্যাখ্যা আছে। আমি বলছি, আমাকে বলতে দেন, আমি একটু বলি। সেটা নিয়ে কিন্তু তাদের ব্যাখ্যা আছে যে ওটা ডিস্ট্রিবিউশন কোথা থেকে যাবে কি না যাবে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে কি জানেন, ফ্যাক্ট হচ্ছে যেই তরুণ, যেটা আমার দুঃখের জায়গা, যেই তরুণরা 24-এর গণঅভ্যুত্থান করেছিল এত বাংলা ব্লকেটের মতো শব্দ দিয়ে, বুঝছেন, সেই তরুণরা কখন এবং কিভাবে এই তাদের শব্দের ভাষাগুলা স্ববর্গীয় মবর্গীয় আমি বলবো না, ওটা আলাদা বলবে, কিন্তু আরও যে ভাষা আছে সেটা আসে কোত্থেকে, সেটা একটা প্রশ্ন আসে না, সেই প্রশ্নটা তো আসে। তো মনে করেন আপনি আপনার একটা ফজলুর রহমান সাহেবের মতো এত গুরুত্বপূর্ণ একজন বর্ষিয়ান নেতা, বয়স্ক নেতা, বয়োজ্যেষ্ঠ নেতা, তার বাসার সামনে তার এলাকায় যে আমি তাকে একটা শুধু বিলিভাই না, মানে এটা তো ভিন্ন কথা, আমি একদম ব্যক্তিগতভাবে আক্রমণের চূড়ান্ত সীমা অতিক্রম করে ফেলছি। ওটা কি? আচ্ছা, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ, মনিরা শারমিন এনসিপির আপনার নাম কি, এনসিপির সম্ভবত নারী শক্তির আহ্বায়ক। তো আমি মনিরা শারমিনকে সাথে রেখেই আমি বলছি, এই হাসনাত আব্দুল্লাহ যখন হেফাজত এবং জামাতের মানে লোকজন মিলে নারী উন্নয়ন কমিশনের ওইখানে যখন শিরিন হকের মতো লোককে, একজন 60 ঊর্ধ্ব নারীকে কোড অ্যান্ড কোড বেশ্যা বলা হয়েছিল, হাসনাত আব্দুল্লাহ তখন চুপ করে মুখে ওই মঞ্চে চুপ করে বসেছিল। ওটা যে কতখানি খড়ন একজন নাগরিক হিসেবে আমাকে করেছে আমি বলে বোঝাতে পারবো না। তার কারণ কি? কারণ এটা যে এই প্রত্যাশা, হ্যাঁ, এই এনসিপির মেয়েরাই কিন্তু, বেশ কয়েকজন মেয়ে, আমি যদি ভুল না করে থাকি, তারা কিন্তু এই হেফাজতকে শোকজ নোটিশ পাঠিয়েছে। প্রশ্ন হলো, হ্যাঁ, উকিল নোটিশ পাঠিয়েছে। প্রশ্ন হলো ওই মেয়েগুলা কেন পাঠালো? হাসনাত আব্দুল্লাহর মতো লিডার ওখানে কেন চুপ করে বসেছিল? নাহিদ ইসলামের মতো লিডার কেন ওখানে ওই মুহূর্তে কোনো স্টেপ নিল না? আমরা তো প্রত্যাশা করেছিলাম তাদের কাছ থেকে সেই স্পিরিট, সেটা যখন আমরা দেখি না, তখন কিন্তু আসলে আমরা বলি যে আসলে তাইলে তারা এসে কি বা এমন পরিবর্তন। আবার এই 6 মাসে মনিরা শারমিন আপনাদেরকে আরেকটা বিষয় অনেকবার শুনতে হচ্ছে, সেটা হচ্ছে জামায়াত ইসলামীর মতো একটা রাজনৈতিক দলের সাথে এনসিপির মতো একটা রাজনৈতিক দল কেন জোটবদ্ধ হলো। সেটা যত যাই হোক, মানে জামায়াত ইসলামী আপনাদেরকে গিলে খাচ্ছে এইরকম বক্তব্য তথ্য উপদেষ্টা বলেছেন, মানে আসলে কি তাই? মানে জামায়াতের সাথে এনসিপির এই যুক্ত হওয়াটা অনেকটাই এনসিপির যে ইমেজ সেটাকে আসলে ক্ষুণ্ণ করেছে বলে কি আপনার মনে হয় কিনা? উত্তর নিব জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আর একবার আমন্ত্রণ জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। মনিরা শারমিন, এই
এই 6 মাসে আপনাদেরকে নানান সমালোচনার মুখোমুখি হতে হয়েছে জামায়াতের সাথে আপনাদের যেই সংযুক্তি রাজনীতিতে সেটি নিয়ে, এবং আপনারা সংসদে আপনাদের ভূমিকা নিয়ে আলোচনা শুনতে হয়েছে। মানে আপনারা আসলে প্রয়োজনীয় কথার বাইরে গিয়ে শুধুই আসলে জুলাই সনদ এবং গণভোট নিয়ে আলোচনা করেছেন, সেটি একটা বিষয় আপনাদেরকে বারবার শুনতে হয়েছে। এবং 6 মাস যেতে না যেতে আপনারা কঠিনভাবে সরকার পতনের হুমকি দিচ্ছেন। মানে এই বিষয়গুলো নিয়ে আপনাদের যে সমালোচনা, আপনার কাছে একটু আমি আপনাদের সমালোচনাটা শুনতে চাই। আমার কাছে আমি যদি আপনার প্রথম প্রশ্নটা দিয়ে আসি, সেটা হচ্ছে যে জামায়াতের সাথে জোট। দেখেন, জোট প্রথমত বাংলাদেশের রাজনৈতিক একটা বাস্তবতা। হ্যাঁ, এমন কোনো দল আপনি খুঁজে পাবেন না এখন যে কখনো কোনো রাজনৈতিক জোটে যায় নাই। এবং দেখেন, জোট যতই বলেন, আমাদের কিন্তু এটা আমরা বারবার করে বলেছি যে 11 দলীয় নির্বাচনী ঐক্য, এবং নির্বাচনের পরে যেহেতু সংস্কার বিষয়টা নিয়ে আমাদের একটা ঐক্যমত্য আছে, এবং সংস্কারটা যদি এরকমও যদি বাস্তবতা হতো যে না সংস্কার মানে বিএনপি দেখা গেছে যে এই সংস্কারের যে শপথটা সেটা নিত সংস্কার পরিষদের, তাহলে হয়তো এই জোটটা নাও থাকতে পারতো। জোটটা আসলে একটা কিছু এজেন্ডা ভিত্তিক ছিল। তো জামায়াতের সাথে জোট, এটা যেভাবে করে আলাদা করে বলা হয়, এখানে আরও কিন্তু 9টা দল আছে, এনসিপি আর জামাত সহ আরও 9টা দল আছে। তো এই জায়গা থেকে এই আলাদা করে এই ফ্রেমিং করাটা, এইটা আসলে মূল বেশি আকর্ষণ কাজ তো আছে আসলে আপনাদের দিকে ছিল। হ্যাঁ, মূল আকর্ষণ আমাদের দিকে ছিল। এখন বিষয়টা হচ্ছে যে এইটা যেহেতু কোনো আদর্শিক জোট না, জামায়াতের সাথে জোট করার ফলে যদি মনিরা শারমিনের তার মধ্যপন্থী রাজনীতি যেটা করতে চায় মনিরা শারমিন, সেটা কম্প্রোমাইজ করতে হচ্ছে, আমি যদি এটা দেখতাম তাহলে আমি বলতাম যে না, এটা এনসিপি জামাতের সাথে কম্প্রোমাইজ করেছে, এবং এই জোটটার ফলে এনসিপির যে রাজনৈতিক আদর্শ সেখান থেকে সরে আসতে হয়েছে। আমি বিশেষ করে আমার পয়েন্ট আরেকটা আছে, এখানেই যুক্তটা করতে হবে। মানে যে জামায়াতের কারণে যেই ধরনের ঘটনাগুলো ঘটছে, যেই মব ঘটছে, কিংবা যেখানে আসলে কনসার্ট হতে দিচ্ছে না, সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে, সেখানে কি আপনারা কোনো কথা বলেছেন? আচ্ছা, আপনি আমাকে বলেন তো, আমরা তো কিছুদিন আগেও 5 আগস্টে আমাদের একটা কনসার্ট ছিল, কি বলে মনসুন রেভলিউশন অ্যালায়েন্স থেকে, সেখান থেকে আমরা কিন্তু একটা কনসার্ট আয়োজন করেছিলাম মানিক মিয়া এভিনিউতে। তো ওইটা মনে হয় ওই দিন সবচেয়ে বড় কনসার্ট ছিল, এবং সবচেয়ে বেশি মানুষ ওখানে ছিল। সুতরাং এইটা জামায়াত আসলে তার কি রাজনীতি করবে, তার যে ইসলামিক আদর্শ মানে ইসলামের ভিত্তিতে তার দলটা চলবে, সেটা আসলে তার দলের আদর্শ। এখানে তো এনসিপি তো সেই আদর্শ চলবে না। এনসিপি কালচার করবে, এনসিপির মধ্যপন্থী রাজনীতির কথা বলবে, একেবারে লিবারাল ডেমোক্রেটিক যে পলিটিক্সটা এনসিপি করতে চায় সেটা করবে। আমি শেষ করি, ওইটা আমি বলবো, তারপরে আমার একটু বলতে হবে। দেখেন, আমি যদি বলি যে এই যে বারবার করে এনসিপিকে এইভাবে করে ফ্রেম করা জামায়াতের সাথে জোট, তাহলে তো এইখানে মানে আমি যদি বলি যে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ যেখানে সাকসেসফুলি বিএনপিকে যেভাবে করে ট্যাগ করতে সক্ষম হয়েছে এই জোটের কারণে, সেটা সেই একই খেলা কি বিএনপি এনসিপির সাথে খেলছে কিনা, বা এই ন্যারেটিভটা তারা চালাচ্ছে কিনা, এইটা আমার একটা বড় প্রশ্ন। কারণ আমরা যদি দেখি যে এই বিএনপি হচ্ছে প্রথম সেই দল যারা সাংবিধানিকভাবে জিয়াউর রহমান এই জামায়াতকে বাংলাদেশের রাজনীতি করার সাংবিধানিক যে সেটা দিয়েছে, অধিকারটা দিয়েছে। পরবর্তীতে 91 এবং 2001 সালের কথা আমরা জানি যে বিএনপির সাথে জোট, এবং বিএনপি এই দুইজন জামায়াতের মন্ত্রী তাদের মন্ত্রী বানিয়েছে, এবং তাদের কিন্তু সেই ইতিহাস আমরা, তাহলে যদি এখন এসে সেই প্রশ্ন কিন্তু বিএনপিকেও শুনতে হয়, বিএনপি শুনতে হয়েছে। আমি বলি, তখনকার মির্জা ফখরুল ইসলাম আলমগীর 2013 সালে উনি ইন্টারভিউয়ে যে কথাগুলো বলেছে, এখন তারপরে উনি কিন্তু এটা বলেছে যে এটা ওনাদের রাজনৈতিক জোট এবং এটা কৌশলগত জোট। সুতরাং এই কথাও যখন এনসিপি বলছে, তখন কিন্তু আপনারা এই প্রশ্ন গাজী কামরুল ইসলাম সজল, তাহলে এই প্রশ্নটা আপনাকে করি। সেই জায়গা থেকে আমার মনে হয় না যে এনসিপির কোনো আদর্শ হয়েছে, কোনোভাবেই না। সমালোচনা আপনাদের বিপক্ষেও আছে না। আমি বলবো যে জামাত বিভিন্ন সময় বিএনপির সাথে রাজনীতি করেছে, 22 বছর, সেটা তো আদর্শিক কোনো জোট ছিল না, দীর্ঘদিনের মিত্র ছিলেন, কৌশলগত একটা জোট ছিল। বিভিন্ন সময় আমরা তাদের সাথে রাজনীতি করেছি, আমরা ফ্ল্যাগও দিয়েছি, এটাই বাস্তবতা। কিন্তু আমি মনে করি ব্যক্তিগতভাবে, এটা আমার দলগত কোনো সিদ্ধান্ত না বা বক্তব্য নয়, আমি মনে করি জামাতের মতো দলের লোকদের গাড়িতে পতাকা দেওয়াটা আমাদের মনে হয় ভুল ছিল, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। হ্যাঁ, তারপরও আমি বলবো এনসিপির প্রসঙ্গ আসছেন, এনসিপি কেন জামায়াতের সাথে যুক্ত হচ্ছে। দেখেন, এনসিপিকে জনগণ কিন্তু একটি প্রগতিশীল একটি সংগঠন হিসেবে সবাই ধারণ করছে, জনগণ প্রত্যাশা করেছে যে প্রগতিশীল কাজকর্ম করবেন। কিন্তু যখনই জামায়াতের সাথে তাদের জোট হলো, তখনই কিন্তু জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এখন হুট করে ডাক দিলে যে তোরা রাজুতে আয়, রাজুতে আর 100 জন আসে না। এখন আমি মনে করি এনসিপি এবং জামাতের ফ্র্যাঞ্চাইজি হলো এনসিপি। এখন দেখবেন আপনি কিছুদিন মিয়া গোলাম পারওয়ার, জামাতের যিনি সাধারণ সম্পাদক, উনি নাহিদ ইসলামকে সালাম দেওয়া শেখাচ্ছেন, বাবা সালাম দেওয়া শেখো।
উনি এনসিপিকে বলছেন বাপের সাথে তোমরা যুদ্ধ করতে শেখো না, বেয়াদবি করো না, এই বক্তব্য দিয়েছেন। জামাত কিন্তু সেটা মিয়া গোলাম পরোয়ারকে শোকজও করে নাই বা তাকে নিষিদ্ধ করে না যে এই ধরনের বক্তব্য দিও না। সেক্ষেত্রে আমাদের মনে হচ্ছে যখন এই গত কিছুদিন আগে নাহিদ ইসলামকে সাক্ষাৎকারে বলছে, পিছনে দাঁড়িয়ে বলছে গোলাম পরোয়ার, বাবা একটু সালাম কালাম দেওয়া শেখো, তো তাতে মনে হয় যে এটা তাদের এই বি টিম। সুতরাং এটা এনসিপি এবং জামাত আমরা আলাদাভাবে দেখছি না, একইভাবে দেখছি। মানে পুরো বিরোধী দলকে আপনি আসলে এই সরকারের একটা বি টিম বলে মনে করছেন, মানে না, বিরোধী দলকে মনে করছেন, এনসিপিকে জামাতের বি টিম মনে করছে, এবং বিরোধী দল হিসেবে টোটাল বিরোধী দলকে আমি ব্যর্থ মনে করছি, কারণ তারা জনগণের প্রত্যাশা পূরণে এখন পর্যন্ত সক্ষম নয়। ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, যে এই জায়গাটিতে দাঁড়িয়ে বিএনপি বিরোধী দলকে ব্যর্থ মনে করছে বা এনসিপিকে মনে করছে জামায়াতের বি টিম, একই সময় আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এদের মধ্যে একটা কুসুম কুসুম বিরোধিতা আছে। মানে আসলে কি বিরোধিতাটা শুধুই কুসুম কুসুম? কুসুম কুসুম বিরোধিতা না ভাই, জামাতের প্রতি মানুষের প্রেম এবং ভালোবাসা, বিশেষ করে আমাদের রাজনৈতিক দলগুলার প্রেম এবং প্রণয় এত বেশি, বুঝছেন। ধরেন বিএনপির সাথে জামাতের প্রেম ছিল দীর্ঘদিন, আওয়ামী লীগের সাথে প্রণয় ছিল, তারাও আন্দোলন করেছে, কিন্তু হয়তোবা এই প্রেম প্রণয় দেখে আমাদের তরুণ দল এনসিপিও চিন্তা করেছে আমরাই বা বাদ যাবো কেন, বুঝছেন। ঘটনাটা কিন্তু এরকম ঘটেছে, উইচ ইজ ভেরি আনফর্চুনেট। আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনি দেখেন প্রতিটি দল, হ্যাঁ, পলিটিক্যালি, এবং এবারই প্রথম জামাতের সবচেয়ে বড় সংকটটা অন্য জায়গায়, যেটা হয়েছে যে এবারই প্রথম সে সবসময় কিন্তু ক্ষমতার ধারের কাছে থাকে, ওটার সাথে নেগোশিয়েট করে এবং ওখান থেকে সুবিধা পায়। আরেকটা কথা আমি না বলে পারবো না, ইটস ভেরি আনফর্চুনেট, এই এনসিপি হচ্ছে কি পলিটিক্স হয়ে গেছে। দেখবেন আমি অনেক ক্ষেত্রে দেখেছি যেই এজেন্টটা, আপনি জামাতের কয়টা নেতাকে দেখেন যে এনসিপির নেতাদের মতো এতখানি মানে কি বলবো টার্গেটেড হতে বা মার্কড হতে বা এতখানি সামনে আসতে। আমি আপনাকে একটা উদাহরণ দিই, এই যে এটা খুব, আমি একজন শিক্ষকের জায়গা থেকে বললাম, যদিও এনসিপির প্রচুর লোকজন আছে নাগরিক শক্তির স্টুডেন্ট যারা কিনা একজন শিক্ষক হিসেবে আমার সাথেই অনেক খারাপ আচরণ করেছে, কিন্তু তারপরও একজন শিক্ষক হিসেবে আমি নির্ভয় বলতে চাই, যেই ছেলেটার চোখ উঠে নেওয়া হয়েছে আলিফের, এটা অন্যায় হয়েছে। কারো গায়ে হাতাহাতি করা, এটা অন্যায় হয়েছে। যদিও তাদের সেই শিষ্টাচার নাই, এটা কিন্তু আমি বলেছি, কেন বলেছি সেটার প্রমাণ সমেত এরা জানে, এই জন্য আমি নাম নিচ্ছি না, কিন্তু আমি এটা বলতে চাই, এটা অন্যায়। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, ওই সময় যখন ওই আন্দোলনটা করলো, ওরা যে চিটাগাংয়ে যে আন্দোলন করেছে, ওখানে কে ছিল জামাতের? কারা গিয়েছে ওখানে? কেউ কি গিয়েছিল? আমার চোখে তো পড়ে না। কাঁধে বন্দুক রেখে কি অনেকটা এটাই বলতে চাচ্ছি এই যে এনসিপি কিন্তু এখানে এই জায়গাটা থেকে আপনারা শুধু ব্যবহৃত হবেন, মানে আপনাদের কাঁধে বন্দুক রেখে মানে গুলি চলবে একদম ছোট করে। প্রথমত হচ্ছে আমার মনে হয় না যে এখানে আসলে আমরা ব্যবহৃত হচ্ছি, কারণ আমাদেরও একটা আলাদা রাজনীতি আছে। একটা দিস ইজ ফর আ সার্টেন পিরিয়ড অফ টাইম, যখন আসলে আমাদের কিছু সাংগঠনিক দুর্বলতা ছিল এবং সেইটার কারণে, এবং একটা সংস্কার একটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য প্রয়োজন মনে করেছি, গুরুত্বপূর্ণ এজেন্ডা, যেটার কারণে আমাদের এই 11 দলীয় নির্বাচনী ঐক্যটা ছিল এবং সেটা আমরা কন্টিনিউ করছি। এবং আমরা কিন্তু স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করছি, এটাও আমরা জানান দিয়েছি। সুতরাং আমার মনে হয় না কারো ব্যাপারে মানে কোথাও থেকে ব্যবহৃত হচ্ছে। অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল আজকে রাজখানে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। ডিপিটি রাজখান থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।